গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার স্টাডি ব্লগ। আই হোপ তোমাদের সবার প্রিপারেশান খুব ভালো চলছে। এখন বাজে রাত 3:42। 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্ম বাজার আগেই টেনশানে ঘুম ভেঙে গেল। উঠে পড়েছি। পিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে মার্চ মাসের 16-17 তারিখে ফুড এসআই এক্সাম নেবে। এই 2 দিনে ফুড এসআই এক্সাম হবে। হাতে সময় আছে 2 মাসের একটু বেশি, খুব কমও সময় না, খুব বেশি সময় না। এই সময়ের মধ্যে চাইলে খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়া সম্ভব। আমরা যারা ফুড এসআইয়ের জন্য প্রিপারেশান নিচ্ছি তারা প্রিপারেশান এমনভাবে নেব যাতে শুধুমাত্র ফুড এসআই না, পিএসসি, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই 3টে এক্সামের প্রিপারেশান আমরা একসাথে নিতে পারি। ভোরবেলা পড়তে উঠবো বলে মাথার কাছে বই খাতা নিয়ে শুয়েছিলাম, এখন টেবিল নিয়ে পড়তে বসে গেছি। এখন বাজে 5:43। 3:45 সময় পড়তে বসেছিলাম, 2 ঘন্টা পড়ে এখন উঠলাম। উঠে ফ্রেশ হয়ে প্রথমে স্টাডি টেবিলটা একটু গুছিয়ে নেব। তোমাদের যদি কারোর মোটিভেশনের অভাব হয়, যদি পড়তে এনার্জি না পাও, তাহলে রিসেন্ট একটা মুভি রিলিজ করেছে 12th ফেল, মুভিটা দেখতে পারো। প্রচুর মোটিভেশন পাবে মুভিটা দেখলে। সামনে যেহেতু এক্সাম আছে, তোমাদের আশা করি কাজে লাগবে। আমিও দেখেছি মুভিটা। আমার 60 ডেজ স্ট্র্যাটেজির যে সিরিজটা চলছে, আজকে তার 4th ডে। আমার টার্গেট ছিল 5 দিনের মধ্যে ইকোনমিক্স কমপ্লিট করা। 4 দিনের মধ্যে আমি 12টা চ্যাপ্টার পড়ে কমপ্লিট করব এবং 5 দিনে 5th ডেতে আমি ইকোনমিক্স রিভিশন দেব। কিন্তু আমার 3 দিনের মধ্যেই, আমার টার্গেটের আগের দিনই, আমার 3 দিনেই আমার ইকোনমিক্স কমপ্লিট হয়ে গেছে। কারণ ইকোনমিক্সের 3-4টা চ্যাপ্টার আমার ভালোভাবে পড়া ছিল, তাই বেশি সময় লাগলো না। আমার 3 দিন ইকোনমিক্স কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি ইকোনমিক্স আর পড়বো না বা রিভিশন দেবো না। আজকে আমি জিওগ্রাফি থেকে ফিজিক্যাল জিওগ্রাফি পড়ব। 2 দিন আমি ফিজিক্যাল জিওগ্রাফির জন্য সময় দেব। 2019-এর ফুড এসআইয়ের প্রশ্ন দেখলে বোঝা যাবে যে সেখানে প্রাকৃতিক ভূগোল থেকে অনেক প্রশ্ন ছিল, যেরকম জোয়ার ভাটা, শিলা, তারপর সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, নিষ্ক্রিয় গ্যাস, বায়ুস্তর। এটা খুব ইম্পর্টেন্ট এটা বায়ুস্তর। তারপর কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, এই টপিকগুলো থেকে ফুড এসআই 2019 সালে অনেকগুলো প্রশ্ন এসেছে। তাই আমি আজকে প্রাকৃতিক জিওগ্রাফিটা পড়ব। প্রাকৃতিক ভূগোল থেকে আমি এখন পড়ব সৌরজগৎ বা সোলার সিস্টেম। সূর্যের উষ্ণতা কত, বাইরের বা ভেতরের দিকের উষ্ণতা কত, সূর্য থেকে পৃথিবী কত লক্ষ গুণ বড়, বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, সৌরঝড়, এইগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসে, এইগুলো ভালোভাবে পড়তে হবে। এছাড়াও যেরকম নীল গ্রহ কাকে বলা হয়, লাল গ্রহ, বৃহত্তম গ্রহ, ক্ষুদ্রতম, শীতলতম গ্রহ, এই গ্রহগুলো একটু ভালোভাবে পড়তে হবে। মোট যে 11টা গ্রহ আছে, এই গ্রহদের সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। তাছাড়াও পড়তে হবে সৌরজগৎটা, সোলার সিস্টেমটা পড়ার পর এখন পড়বো আমি চাঁদ সম্পর্কে। চাঁদের উপগ্রহের নামটা খুব ইম্পর্টেন্ট। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। এরকম উপগ্রহগুলো পড়তে হবে। পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, এগুলোর উপগ্রহগুলো খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। এখান থেকে প্রশ্ন আসে। এগুলো ছাড়াও আনিক গতি, বার্ষিক গতি, তারপর মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, অপসুর, অনুসুর, এগুলোর ডেটগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এইগুলোর ডেটগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আজকে হাজব্যান্ডের অফিস নেই, তাই সকাল সকাল আর রান্না করব না। রান্না করতে গেলে না অনেকটা এনার্জি চলে যায়, আর তারপর আর পড়াশুনো করতে ভালো লাগে না। তাই হাজব্যান্ডকে বললাম যে যখন আজকে অফিস নেই, তাই বাইরে থেকে খাবার নিয়ে আসো, বেলার দিকে রান্না করব। টিফিন খেয়ে এখন আমি আবার একটু পড়তে বসেছি। সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণটা পড়তে হবে। সূর্যগ্রহণ থেকে প্রশ্ন এসেছিল ফুড এসআইতে। এছাড়াও ভূত্বক এবং শিলা, এই শিলা থেকে প্রশ্ন এসেছিল। শিলা থেকে ফুড এসআইতে যে প্রশ্নটা একটা এসেছিল যে গ্রানাইট বা নিশ পাথরের কোনো রূপান্তরিত শিলার নাম কি, এই ধরনের কোনো একটা প্রশ্ন এসেছিল। ঠিক আমার এক্সাক্ট প্রশ্নটা মনে নেই, তবে এই শিলা থেকেও প্রশ্ন আসে। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে পড়তে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে WBCS প্রিলিমসে সেরকম কোনো প্রশ্ন আসে না। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, এই টপিকটা ছাড়াও সেরকম প্রাকৃতিক ভূগোল থেকে সেরকম কোনো প্রশ্ন আসে না WBCS প্রিলিমসে। কিন্তু পিএসসির অন্যান্য আরও যে সমস্ত পরীক্ষা আছে, ফুড এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এগুলোর জন্য, এই পরীক্ষাগুলোর জন্য প্রাকৃতিক ভূগোলটা খুবই ইম্পর্টেন্ট। প্রাকৃতিক ভূগোলের শিলা,
এছাড়াও এখন আমি পড়ব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর। এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে, তাই এটা খুবই ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর থেকে আমাদের বিশেষত মনে রাখতে হবে বায়ুমণ্ডলের কোন স্তরে প্রাকৃতিক দুর্যোগ ঘটে, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে, এইগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এছাড়াও কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় বা কোন স্তরে হচ্ছে বেতার সংযোগ সম্ভব হয়, সংযোগ রক্ষা করা হয় কোন স্তরের কারণে, তারপর হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে, এই সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো আমাদের খুব মনে রাখতে হবে। প্রাকৃতিক ভূগোল থেকে ভূত্বক বা শিলা এবং বায়ুস্তর ছাড়াও আমাদের নদী, হিমবাহ বা বায়ুর কাজ, তারপর হচ্ছে বায়ুপ্রবাহের নিয়ম, নিয়ত বায়ু, সাময়িক বায়ু, অনিয়মিত বায়ু, স্থানীয় বায়ু, আয়ন বায়ু, এই সমস্ত বায়ুগুলো একটু পড়তে হবে। তারপর ভূমিকম্প পড়তে হবে, এগুলোও খুব ইম্পর্টেন্ট। মেঘটা একটু ভালোভাবে পড়তে হবে। প্রাকৃতিক ভূগোল এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথেই আমি প্রধান পর্বতশৃঙ্গগুলো এখানে একবারে দেখে নেব। বিভিন্ন দেশের পর্বতশৃঙ্গ, মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপাল, তিব্বত কোথায় অবস্থিত, নন্দা দেবী ভারত, K2 বা গডউইন অস্টিন হচ্ছে ভারত, তারপর কাঞ্চনজঙ্ঘা নেপাল ভারত, তারপর হচ্ছে তীর, চমির, ধওলগিরি, নাঙ্গা পর্বত, এই সমস্ত পর্বতশৃঙ্গগুলো কোথায় অবস্থিত সেগুলো একবার এখান থেকে আমি দেখে নেব। তারপর এখান থেকে দেখব প্রধান আগ্নেয়গিরি, এগুলো ট্র্যাডিশনাল জিকের মধ্যেও পড়ে আর হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মধ্যেও পড়ে, এগুলো আমি এখানেই একবার কমপ্লিট করে নেব। এছাড়াও নদী এবং দেশ, বিভিন্ন নদী হয়তো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, কোনো একটা নদীর নাম দিয়ে বলতে পারে যে নদীটা কোন দেশে অবস্থিত, যেমন ভোলগা রাশিয়া, নীলনদ আফ্রিকা, হুয়াংহো চীন, মিসিসিপি মুসৌরি মার্কিন যুক্তরাষ্ট্র, এই সমস্ত নদী এবং তার কান্ট্রির নামগুলো একবার পড়ে ফেলবো। পড়া কমপ্লিট করে এখন চলে এসেছি রান্না করতে। সেরকম কোনো কাজই আমাকে করতে হয় না। আমার হাজব্যান্ডের যখন এক্সাম ছিল তখন আমি খুব হেল্প করেছি, ও তখন কোনো কাজ করেনি, ইভেন আমি বাজার করে পর্যন্ত এনেছি। আর এখন যেহেতু আমার এক্সাম আছে সামনে, তাই ও প্রচুর হেল্প করে, সমস্ত রেডি করে রেখে আমাকে রাখে, শুধু রান্নাটা করতে পারে না, তাই আমি রান্না করি। রান্না করে স্নান করে খেয়ে ঠাকুরের পুজো দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার পড়তে বসেছি। এখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে আমি পড়ব ফার্স্ট ইন ইন্ডিয়া 2023, মানে গত 1 বছর বা তারও বেশি সময় ধরে বিভিন্ন বিষয়েতে প্রথম হয়েছে এরকম কিছু টপিক আমি পড়ব। যেরকম ইন্ডিয়াস ফার্স্ট হচ্ছে ওয়েটল্যান্ড সিটি, তারপর ইন্ডিয়াস ফার্স্ট হচ্ছে পোর্টেবল হসপিটাল, ইন্ডিয়াস ফার্স্ট হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার হ্যাজ বিন হচ্ছে ইনস্টলেটেড কোন জায়গাতে, হু বিকাম ফার্স্ট হচ্ছে ট্রান্সজেন্ডার টু প্লে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওয়ার্ল্ডস হাইয়েস্ট হচ্ছে মোটরেবল রোড ইজ বিং কনস্ট্রাক্টেড, এটা হচ্ছে লাদাখ। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া 2023 কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমি পড়ব। তোমরা যারা হচ্ছে ফার্স্ট ইন ইন্ডিয়া ট্র্যাডিশনাল জিকে পড়ো, তার সাথে এইটা অ্যাড করে নিও, তাহলে একেবারে ট্র্যাডিশনাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স দুটো একসাথে কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় ইনফরমেটিভ ভিডিও, তাহলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। টাটা।